বাংলাদেশের স্বার্থ, স্বাধীনতা এবং মর্যাদাকে গুড়িয়ে দিয়ে শেখ হাসিনা কার্যত আমাদেরকে ইন্ডিয়ার উপনিবেশ বানিয়ে রেখেছিল। বাংলাদেশের প্রত্যেকটি মানুষের কাছে এই সত্য এতই স্পষ্ট ছিল যে শেখ হাসিনার পলায়নের পর বাংলাদেশের মানুষের সামনে ইন্ডিয়া প্রশ্নে একটা অভূতপূর্ব জাতীয় ঐক্যমতের আবির্ভাব ঘটেছে। সফল গণ অভ্যুত্থান সম্পন্ন হওয়ার পরপরই আগস্ট মাসের শেষ ভাগে উজানে পানি ছেড়ে দিয়ে বাংলাদেশের একটি অংশ প্লাবিত করে বিপ্লব পরবর্তী মুহূর্তে একটা বিপর্যস্ত অবস্থার মধ্যে ঠেলে দিয়েছিল ইন্ডিয়া। সেই ঘটনায় আমাদের জাতীয় ঐক্যমত আরো শক্তিশালী এবং আরো দৃঢ় হয়েছে। আমরা ইস্পাত দৃঢ় গণপ্রতিরক্ষার অভিষেক ঘটতে দেখেছি। সেই কঠিন সময় 15 বছরের যাবতীয় জুলুম, নির্যাতন এবং নিপীড়নে লিপ্তদের প্রভু সম সহযোগীর প্রতি সৃষ্ট ন্যায়সঙ্গত ক্ষোভের আগ্নেয়গিরি চাপা দিয়ে বাংলাদেশের মানুষ দুর্যোগগ্রস্ত সকল সম্প্রদায়ের নাগরিকদের নিরাপত্তার স্বার্থকে প্রাধান্য দিয়ে সকলে এক কাতারে জড়ো হয়েছিল। ইন্ডিয়ার যাবতীয় প্রোপাগান্ডা এদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়কে নিয়ে তাদের জঘন্য মিথ্যাচার, বিদ্বেষমূলক বানোয়াট প্রচারণা, অভাবনীয় সংযম, প্রজ্ঞা এবং দূরদর্শিতা দিয়ে বাংলাদেশিরা মোকাবেলা করেছে। বিপ্লব পরবর্তী বাংলাদেশের এই অভাবনীয় জাতীয় ঐক্য এবং তা থেকে সৃষ্ট শক্তিকে দুর্বল করতে ইন্ডিয়া বিপুল বিক্রমে বাংলাদেশের বিরুদ্ধে মাইনরিটি কার্ড বা সংখ্যালঘু কার্ড খেলতে শুরু করেছে। মিথ্যা প্রচারণায় নিয়োজিত করেছে তাদের মিডিয়াকে, সাথে যোগ দিয়েছে পলাতক খুনি ফ্যাসিবাদী শাসকের সহযোগীরা। হাসিনা সহ পলাতক বাকশালীরা ইন্ডিয়ায় বসে বাংলাদেশের বিরুদ্ধে এই অপপ্রচারের রসদ জুগিয়ে যাচ্ছে। কিভাবে? ইন্ডিয়ার দৃশ্যত তার সমস্ত রাষ্ট্রশক্তিকে এই কাজে নিয়োজিত করেছে। বাংলাদেশে ক্রমাগত অস্থিতিশীলতা তৈরি, একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি, এখানে সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা এবং হুমকির অতিরঞ্জিত মিথ্যা বয়ান দিয়ে তারা বাংলাদেশকে মনস্তাত্ত্বিকভাবে দুর্বল করার একটা রণকৌশল গ্রহণ করেছে। ইন্ডিয়ার এই কৌশল বাস্তবায়নের সুযোগ করে দিয়েছে বাংলাদেশের মূল ধারার রাজনৈতিক দলগুলো। আমি তাদের নাম উল্লেখ করে আর তিক্ততা বাড়াতে চাই না। গত 15 বছরের ফ্যাসিবাদী শাসনের মাধ্যমে ইন্ডিয়ার উপনিবেশ বানিয়ে বাংলাদেশে রাজত্ব করার যে ব্যবস্থা তারা করেছিল, জুলাই অভ্যুত্থান এবং বিপ্লব পরবর্তীতে তাকে চিরতরে বিদায় জানানোর জন্য বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর উচিত ছিল সবাই মিলে বাংলাদেশের পররাষ্ট্রনীতি, জাতীয় নিরাপত্তার প্রশ্নে ন্যাশনাল চার্টার বা জাতীয় সনদ তৈরি করে তা ঘোষণা করা। তারা সেই কাজ করতে চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতা বাংলাদেশের সকল রাজনৈতিক দল এবং রাজনৈতিক নেতাদের। এই কাজ যেটাকে বলে ফ্যাসিলিটেট করা, সেটা করতেও প্রফেসর ইউনূসের সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে। গণপ্রতিরক্ষার নীতি গ্রহণ করে সম্মিলিতভাবে জাতীয় ঐক্যের এক নতুন অবস্থান সৃষ্টি করা উচিত ছিল বিপ্লবের পরেই। বাংলাদেশের এই অভাবনীয় জাতীয় ঐক্যকে সংহত না করে তারা শুরু করেছে অনুগ্রহ লাভের সেই পুরনো দেন দরবার, তথাকথিত বন্ধুত্ব রক্ষার প্রচেষ্টা, শক্ত অবস্থান গ্রহণের দুর্বলতা, ইন্ডিয়া প্রশ্নে দৃশ্যমান বিভক্তি প্রকাশের কারণে শত্রুপক্ষ আজ আবার পুরনো কায়দায় বাংলাদেশকে কোণঠাসা করার হীন চেষ্টায় সর্বশক্তি প্রয়োগ করে বিজয়ী জনতার উপরে ঝাঁপিয়ে পড়েছে। কিন্তু ভারত কেন এই সুযোগটা পেল? ইন্ডিয়া একটা মিথ্যা প্রচারণার পাশাপাশি যুদ্ধংদেহী মনোভাব প্রদর্শনের জন্য তার সমস্ত রাজনৈতিক দল, কংগ্রেস, তৃণমূল সহ এমনকি তাদের কমিউনিস্ট পার্টিগুলো সহ সকল প্রতিষ্ঠানকে একত্রিত করতে পারলেও বাংলাদেশের সকল ফ্যাসি বিরোধী রাজনৈতিক দল শক্তি একটা জায়গায় পৌঁছাতে পারেনি। এই দুর্বলতাই প্রিয় মাতৃভূমিকে আবার ইন্ডিয়ার মতো হিংস্র নেকড়ের হুমকির মুখে ঠেলে দিয়েছে। এই ব্যর্থতা বাংলাদেশের সকল রাজনৈতিক দলের। আর উল্টো তারাই আমাদেরকে দোষারোপ করে ঐক্য বিনষ্টের। কি তামাশা! ইন্ডিয়া প্রশ্নের লুকোচুরি, দ্বিধা ও পুরনো নতজানু নীতি যতদিন বজায় থাকবে ততদিন ইন্ডিয়ার সেই আগ্রাসী আচরণ মোকাবেলা করা যাবে না। আর এই সুযোগ নিয়ে বাংলাদেশের উপরে শত্রুতার আধিপত্য বজায় রাখতে চাইবে। ইন্ডিয়া তার বৈশ্বিক প্রভাব খাটিয়ে মনস্তাত্ত্বিক যুদ্ধ পরিচালনার জন্য মিথ্যা প্রোপাগান্ডা এবং সংখ্যালঘু সম্প্রদায়কে অব্যাহতভাবে ব্যবহার করে যাবে। বাংলাদেশকে তার কলোনির মতো করে ফিরে পেতে চাইবে আবারও। হাসিনাকে ক্ষমতায় রেখে বাংলাদেশ থেকে যে অসম, অন্যায্য এবং একপাক্ষিক সুবিধাগুলো ইন্ডিয়া কুক্ষিগত করেছিল তার সবকিছু বজায় রাখার পন্থা হিসেবে একটা বৈরী পরিবেশ এবং যুদ্ধনীতি বজায় রাখবে ইন্ডিয়া। এইটা লিখে রাখতে পারেন।